হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা, রিভিলিং দ্য আনএক্সপ্লোরের আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। হাতে 2-3 দিনের ছুটি পেয়ে 13ই ডিসেম্বর রাতে রওনা দিয়েছিলাম কলকাতা থেকে পুরীর উদ্দেশ্যে, এবং 14 তারিখ পুরো দিনটা কাটিয়েছিলাম পুরীতে। আমাদের এই সিরিজের আগের পর্ব তোমরা যারা এখনও দেখোনি আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। গুড মর্নিং। আজকে 15ই ডিসেম্বর আর আমরা এখনও পুরীতে রয়েছি। এখন আমরা পুরীর হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি। আজকে বেরোবো হচ্ছে দারিংবাড়ির পথে। তো আমাদের আজকের ডেস্টিনেশন দারিংবাড়ি, আর একদম গাড়িতে লাগেজ উঠে গেছে, সমস্ত প্যাকিং চলছে এখন নিচে, যেহেতু কেরিয়ারে লাগেজ বাঁধতে হবে তো সেই কাজটাই এখন চলছে। আর আমি তোমাদের ছোট করে কালকে তোমাদের রুমটা দেখানো হয়নি, তো আজকে তোমাদের ছোট করে একটা রুম ট্যুর আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই রুমটাতেই আমরা ছিলাম। রুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে দেখো, বেড ছিল মোটামুটি 2জন তো ভালোভাবেই হয়, 3জনও হয়ে যাবে। 3জন মোটামুটি থাকার মতনই রুম রয়েছে। এখানে একটা জানলা রয়েছে, আর এই সাইডে রয়েছে একটা আলমারি প্লাস একটা আয়না। এখানে টিভি দেওয়া রয়েছে, একটা টেবিল ছিল, আর এই হচ্ছে মোটামুটি ছিমছামের মধ্যে রুম। এই হলো ওয়াশরুমটা। এমনি সব কিছুই অ্যাভেলেবেল ছিল, বাট একটাই জিনিস শুধু নেই, সেটা হচ্ছে গিজার, যেটা শীতকালের জন্য একটু প্রবলেম। আর বাকি কিন্তু এমনি ঠিকঠাকের মধ্যেই রয়েছে। আচ্ছা, এবার বলে দিই যে এই হোটেলটা আমাদের কত ট্যারিফ পড়েছে। এই হোটেলটা আমাদের একদিনের জন্য 1000 টাকা করে পড়েছিল। আর এবার সিজন অনুযায়ী তো দাম এগুলো তো চেঞ্জ হতেই থাকে। তো আজকে আমাদের জন্য কালকের জন্য এই রেটে পেয়েছিলাম। আর এমনি ঠিকঠাক ছিমছামের মধ্যে হোটেল, সব কিছুই অ্যাভেলেবেল ছিল গিজার বাদে। ঠিকঠাক এমনি ভালোই লেগেছে আমাদের, আর স্টাফদের ব্যবহারও খুব ভালো। তো যারা কম বাজেটের হোটেল খুঁজছো তারা এই হোটেলটা একবার ট্রাই করে দেখতে পারো। আর মোটামুটি সমুদ্র দেখাই যাচ্ছে, একদম কাছেই রয়েছে মেরিন ড্রাইভ থেকে, তো এটা ট্রাই করে দেখতেই পারো। আর আমি নিচে গিয়ে তোমাদের এই হোটেলের বাইরে থেকে একটা ভিউ দেখিয়ে দিচ্ছি। আর ফোন নাম্বারও তোমরা এখন স্ক্রিনে দেখতে পেয়ে যাবে, আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। এখন আমরা যাচ্ছি দারিংবাড়ির পথে, যেটা পুরী থেকে মোটামুটি 257 কিলোমিটারের রাস্তা। 5.5 ঘন্টার একটু বেশি টাইম লেগে যাবে, সেরকমই গুগল দেখাচ্ছে। এবার সেটা ধরো 1.5 ঘন্টা এক্সট্রাও লাগতে পারে বা কম লাগতে পারে, সেটা তো পুরোপুরি রাস্তার উপর ডিপেন্ড করছে। তো চলো বেরিয়ে পড়া যাক। আমাদের গাড়িতে লাগেজ লোডও হয়ে গেছে, এবার একদম নিচে নেমে যাচ্ছি। নিচে থেকে বেশ কিছু শালিক পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। এই ছিল আমাদের একদিনের স্টে। এখন আমরা যাব জগন্নাথ মন্দিরের দিকে। আমরা এখন হোটেল থেকে চেক আউট করে প্রথমেই যাব জগন্নাথ মন্দিরের দিকে, যেটা আমাদের হোটেল থেকে মোটামুটি 2.5 কিলোমিটারের দূরত্বে। মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি। একদম দূরে মন্দিরের চূড়াও দেখা যাচ্ছে। তবে আমাদের এখন প্রথমেই খুঁজতে হবে এখানকার পার্কিং। এটাই হচ্ছে শ্রী জগন্নাথ বল্লভ পার্কিং। এই ফার্স্ট টাইম আমি গাড়ি নিয়ে এখানে এলাম। পার্কিং চার্জটা লেখা রয়েছে পার আওয়ার 50, ওভারটাইম ফি হচ্ছে 10 রুপিস ইচ এক্সট্রা আওয়ার। এটা গাড়ির জন্য। পার্কিং স্পেসটা কিন্তু বেশ অনেকটাই বড়। এই পার্কিং এরিয়াটা কিন্তু বিশাল বড়। ওয়ে টু শ্রীমন্দির। বেশ বড় একটা বিল্ডিং, এখনো কিন্তু কাজ চলছে। সবাই বসে গেছে। এটা হচ্ছে ব্যাটারির গাড়ি, এখান থেকে ফ্রি সার্ভিস। ঠিক আছে, আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি, দেখা যাক। পার্কিং থেকে মোটামুটি 800 মিটার, অনেকখানি রাস্তা। क्या हुआ था? क्या नया पार्किंग है ना।
এখনো দোতলা পার্কিং আছে, পার্কিং এর ওখান থেকে আপনাদের ব্যাটারির গাড়ি আছে, সেই ব্যাটারি গাড়ি করে এখানে যেতে হবে, রাখতে হবে। থ্যাংক ইউ। এই হলো মন্দির প্রাঙ্গণ, ডিপোজিট কাউন্টার। এখানে সমস্ত মোবাইল যা কিছু আছে জিনিসপত্র রেখে ভেতরে ঢুকতে হবে। ভারতবর্ষের চারধাম যাত্রার মধ্যে এই জগন্নাথ মন্দিরও অন্যতম। এই চারধাম হলো যথাক্রমে বদ্রীনাথ ধাম, দ্বারকানাথ ধাম, জগন্নাথ ধাম এবং রামেশ্বর ধাম। জগন্নাথ মন্দিরের মূল মন্দির ছাড়া প্রায় আরও 60টির মতন মন্দির রয়েছে। এই জগন্নাথ মন্দির ভালোভাবে দর্শন করতে একেবারে ভোরের দিকে চলে আসাই বেটার। এখন মন্দির দর্শনের জন্য যাচ্ছি, এগোচ্ছি সামনের দিকে। ওই ব্যাটারি চালিত গাড়িতে করে এলাম বলে একটুখানি তাড়াতাড়ি চলে এসেছি, বেশি হাঁটতে হলো না। এই জগন্নাথ মন্দিরে রয়েছে মোট 4টি দ্বার। পূর্বে রয়েছে সিংহদ্বার, পশ্চিমে ব্যাঘ্রদ্বার, দক্ষিণে অশ্বদ্বার এবং উত্তরে রয়েছে হস্তিদ্বার। পুজো দেওয়ার সমস্ত সামগ্রী বাইরেই বিক্রি হচ্ছে। এখন যেহেতু বেশ খানিকটা বেলা হয়ে গেছে, এখানে কিন্তু বেশ ভালো ভিড় রয়েছে। জগন্নাথ দেবকে দর্শন করে এবার আমরা বেরিয়ে পড়লাম। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই মন্দির দর্শন করে এবার চললাম সেই উদ্দেশ্যে। এখানেই এখন খেতে ঢুকবো। ব্রেকফাস্ট সেরে এবার আমরা আবার কিন্তু পার্কিংয়ের দিকেই চলে যাচ্ছি। আর দূর থেকে আর একবার জগন্নাথ মন্দিরকে দেখে নেওয়া। যত বেলা বাড়ছে তত আরও বেশি ভিড় বাড়ছে। বাইরে দেখো বিশাল লাইন পড়েছে। আমরা পার্কিং থেকে বেরোলাম আর এই রাস্তা দিয়েই এখন বাইরের দিকে বেরিয়ে যাব মেন রোডে। তবে একটা কথা অবশ্যই বলতেই হয় যে এখানকার সমস্ত রকমের ব্যবস্থাপনা খুব ভালো। আবার আমরা এখন মেরিন ড্রাইভের পাশ দিয়েই চলেছি। আর আপাতত এই ট্রিপে শেষবারের মতন একবার পুরী সমুদ্রকে দেখে নেওয়া। পুরী হলো এমন একটা জায়গা যেখান থেকে সত্যি একেবারে যেতে ইচ্ছা করে না। আমরা এখন রয়েছি ভুবনেশ্বর পুরী হাইওয়েতে। এখান থেকে ভুবনেশ্বর 67 কিলোমিটার দূরে, পিপলি হচ্ছে 38 কিলোমিটার দূরে। এখনো অবধি যে কটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি প্রত্যেকটা রাস্তার কন্ডিশন কিন্তু দারুণ। এখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। আমরা এখন বাঁদিকের রাস্তাটা ধরলাম ভুবনেশ্বরের দিকে। এখন সময় প্রায় 2টোর কাছাকাছি আর এখনও আমাদের প্রায় 250 কিলোমিটারের মতন রাস্তা বাকি রয়েছে। 5 ঘন্টা 41 মিনিট সময় দেখাচ্ছে গুগল। ভুবনেশ্বর আর মাত্র 18 কিলোমিটার দূরে রয়েছে। এখন পিপলি ক্রস করছি। আমরা এখন এসে পৌঁছেছি আমাদের আজকের যাত্রার প্রথম টোল প্লাজা। এটা হলো পিপলি টোল প্লাজা। আজ সকালে জগন্নাথ ধাম দর্শন করে এখন আমরা চলেছি পাহাড় দর্শনে। দূরে পাহাড়ের একটা বেশ বড় রেঞ্জ দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। আরও একটা টোল পেরোচ্ছি। আমাদের এবারের এই ছোট্ট 2-3 দিনের ট্রিপে আমরা কিন্তু সমুদ্র, পাহাড়, অরণ্য সব কিছুই একসাথে পাবো।
দেখতে দেখতে প্রায় আরও 1.5 ঘন্টার সময় কাটিয়ে ফেলেছি। এখন বাজে 3:30 আর এখনও আমাদের 187 কিলোমিটার মতন পথ বাকি রয়েছে। রাত 8টার মধ্যে আমরা দারিংবাড়ি পৌঁছে যাব সেটা আশা করা যায়। আমরা এখন NH16-এ রয়েছি। রাস্তার কন্ডিশন খুব ভালো থাকলেও এই উড়িষ্যাতে কিন্তু গাড়ির স্পিড 80-র মধ্যেই রাখতে হয়, তাই সময়টাও একটু বেশি লেগে যাচ্ছে। এই NH16-ই হলো চেন্নাই কলকাতা হাইওয়ে। এখন আমরা যেখানে রয়েছি এখান থেকে বেরামপুর রয়েছে 109 কিলোমিটার, বিশাখাপত্তনম 354 কিলোমিটার এবং চেন্নাই 1206 কিলোমিটার দূরে। প্রায় বিকাল হয়ে এসেছে আর সূর্য একেবারে সামনে এসে গেছে। বেরোচ্ছি আরও একটা টোল প্লাজা। এখন NH16-এ গাড়ির সংখ্যা কিন্তু একেবারেই কম, তাই বেশ তাড়াতাড়ি যাচ্ছি। দূরের পাহাড়ের রেঞ্জটা যেন আরও কাছে চলে আসছে। এই পুরো রাস্তাতেই আমরা এখন কিন্তু পাহাড়কে সাথে পাচ্ছি। এখন আমরা যেখানে রয়েছি বাঁদিকে রয়েছে চিল্কা হ্রদ। রাস্তা থেকে যদিও একেবারেই দেখা যাচ্ছে না, তবে এটাই হলো চিল্কা হ্রদ। আমাদের ইচ্ছা আছে এই ট্রিপে চিল্কা হ্রদও দেখে নেওয়ার। আমরা এখন খাল্লিকোট বলে একটা জায়গা ক্রস করছি আর এখান থেকেই আমরা NH16 ছেড়ে SH30-তে এসে পড়লাম। আমাদের গাড়িও দারুণ মাইলেজ দিচ্ছে 15.5। ড্রাইভিং সিটে সায়ন রয়েছে সেই সকাল থেকে। অনেকক্ষণ হাইওয়ে দিয়ে আসার পরে এখন কিন্তু একটু লোকালয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। দূরে একটা মন্দিরও দেখা যাচ্ছে, সাথে পাহাড়। এখান থেকে আমরা এখন ডান দিকে যাব আসকার পথে। যেতে যেতে বেশ কিছু পুরনো স্থাপত্য চোখে পড়ছে। এই রাস্তায় একটা মন্দিরও রয়েছে, নির্মলঝড় টেম্পল। অনেকটা জগন্নাথ মন্দিরের ধাঁচেই তৈরি। অনেকক্ষণ কনজেস্টেড রাস্তা পেরিয়ে আবার আমরা একেবারে সুন্দর রাস্তা এসে উঠেছি। আস্তে আস্তে সূর্যাস্তের সময় হয়ে আসছে। আজকের এই পুরী থেকে দারিংবাড়ি যাত্রার রাস্তাগুলো কিন্তু সত্যিই অসাধারণ। বেশ কিছুক্ষণ ধরে এখন রাস্তার আশেপাশে ধান ক্ষেত দেখা যাচ্ছে। দারিংবাড়িতে পৌঁছে আমরা ঠিক কি দেখতে পাবো সত্যি জানি না, তবে আজকের এই জার্নির রাস্তাটা একেবারে মন ভরিয়ে দিল। এখন আমরা কোদালা বলে একটি জায়গা ক্রস করছি। তোমরা যারা লং ড্রাইভ ভালোবাসো এই রাস্তাটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। এই রাস্তার চারপাশের দৃশ্য অসাধারণ লাগছে। যত এগোচ্ছি রাস্তার সৌন্দর্য যেন আরও বেড়ে যাচ্ছে। গাছের ফাঁক দিয়ে মাঝে মাঝেই সূর্যকে দেখা যাচ্ছে। এই সূর্যাস্তকে আরও খানিকটা ভালো করে উপভোগ করার জন্য আমরা রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম আর মন ভরে উপভোগ করলাম এই রকম এক অপূর্ব সুন্দর দৃশ্য। সামনে রয়েছে বিস্তৃত মাঠ আর পাশে পাহাড়ও দেখা যাচ্ছে। দিনের শেষে এক ঝাঁক পাখিও উড়ে চলেছে তাদের নিজেদের বাড়ির উদ্দেশ্যে। পাহাড়, সবুজ আর এই রকম আকাশে এক অসম্ভব সুন্দর সূর্যাস্ত, একেবারে অনবদ্য কম্বিনেশন। অনেকক্ষণ আগে আমরা যে আসকার পথ ধরেছিলাম, আসকা কিন্তু এখনও 25 কিলোমিটার দূরে রয়েছে। ঠিক সূর্যাস্তের পরের আকাশ আর সাথে পাহাড় আর সবুজে ঘেরা রাস্তা অসাধারণ লাগছে। আমরা বেশ ছোট ছোট জনপদ পরপর ক্রস করে চলেছি। এখন ক্রস করছি কবি সূর্যনগর। প্রায় সন্ধে হয়ে এসেছে। এবার আমরা আসকা ক্রস করছি। আসকা পেরিয়ে এই মোড় থেকে আমরা এখন ডান দিকে যাব। এই আসকা ক্রস করেই আমরা যে ডান দিকে রাস্তাটা ধরলাম, এখান থেকে এখন SH30 ছেড়ে NH59-এ এসে পড়লাম। আর এই রাস্তাটাই হলো দারিংবাড়ি গোপালপুর রোড। এখন আকাশের রংটা অদ্ভুত সুন্দর লাগছে।
চাঁদও উঠে গেছে, ভীষণ সুন্দর লাগছে গাড়ি থেকে দেখতে। এই একই রাস্তা দিয়ে রায়পুরও যাওয়া যায়, প্রায় 498 কিলোমিটারের পথ। এখন সময় 6:37 আর 63 কিলোমিটার পথ বাকি রয়েছে, 1.5 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। কিছুক্ষণ পর থেকেই আমরা একেবারে পাহাড়ি পথ ধরে নেব। পুরো রাস্তাটাতেই এখন কিন্তু আমরা দুপাশে ঘন জঙ্গল পাবো। আস্তে আস্তে গাড়ির সংখ্যাও কমতে শুরু করেছে। বুঝতেই পারছি আগেও ঠিক এইরকমই জঙ্গল পাবো, আর সাথে ফোনের টাওয়ারও থাকবে না। বেরোচ্ছি আরও একটা টোলগেট। আমরা রয়েছি এখন সুরাদা বলে একটি জায়গাতে। আরও প্রায় 30 কিলোমিটার পথ চলে এসেছি, আর মাত্র 33 কিলোমিটার বাকি রয়েছে দারিংবাড়ির। আর ঠিক এখান থেকেই ফোনের টাওয়ার একেবারে চলে গেল। সাথে রয়েছে বন্য পশু এসে যাওয়ার ভয়। দুপাশে জঙ্গলে ঘেরা আর সরু রাস্তা অসাধারণ লাগছে। এখন থেকে এই রাস্তাটা পুরো হাতিদের করিডোর, এখান দিয়ে তারা মাঝে মাঝেই পাস করে। মাঝে মাঝে অনেকক্ষণ অন্তর এক আধটা গাড়ি দেখা যাচ্ছে। সত্যি বলছি, আজকের সারাদিনের জার্নির যদি শ্রেষ্ঠ আকর্ষণ কোনটা তোমরা জিজ্ঞাসা করো, তাহলে কিন্তু এই শেষের কয়েক কিলোমিটার রাস্তার কথা বলতেই হয়। রাস্তাটা একেবারেই শুনশান, মনে হচ্ছে যেন অনেক রাতে এই জায়গা ক্রস করছি। শেষের কয়েক কিলোমিটার রাস্তা কিন্তু একেবারেই পাহাড়ি পথ। রয়েছে একেবারেই আঁকাবাঁকা পথ, আর সাথে বেশ কিছু হেয়ারপিন বেন্ড। তাই এই রকম রাস্তায় গাড়ি চালানো কিন্তু বেশ কঠিন। আর মাত্র 18 কিলোমিটার পথ বাকি রয়েছে। 8টার মধ্যে আশা করছি পৌঁছে যাব। রয়েছে অসংখ্য হেয়ারপিন বেন্ড। রাতে এই ধরনের রাস্তা ক্রস করা কিন্তু বেশ কঠিন। রাতে চারপাশে ভালো করে কিছু না দেখা গেলেও তবে এই রকম রাস্তায় রাতে ড্রাইভ করা কিন্তু আলাদা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই রাস্তা সকালের দিকে ক্রস করাই সবথেকে ভালো হবে, কারণ রাস্তার সৌন্দর্যটাও দেখা যায়। আর যেহেতু প্রচুর হেয়ারপিন বেন্ড আর সাথে পাহাড়ি পথ, তাই সকালে পার করে যাওয়াই বেটার। এখন 7:30 বাজে সবে, আর রাস্তা দেখে মনে হচ্ছে যেন একেবারে মাঝরাতে আমরা এই রাস্তা ক্রস করছি। আর তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও, সাথে সাবস্ক্রাইবও কিন্তু করে নিও। সন্ধে হয়ে যাওয়ার ফলে এই রাস্তায় বেশ গা ছমছমে একটা ব্যাপার রয়েছে। ঠিক যেমন ভূতের গল্পে আমরা যেরকম রাস্তার কথা মনে মনে ভেবে থাকি, ঠিক সেরকমই লাগছে এই রাস্তাটা। একেবারে শুনশান জঙ্গলে ঘেরা পথ, আর বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা রয়েছে। এই রাস্তায় মাঝে অবশ্য আমরা শেয়াল দেখলাম এখন, তবে তা এত দ্রুতই চলে গেল যে সেটা ক্যামেরাবন্দি আর করা হলো না। ফেরার সময় আমরা যখন এই রাস্তা দিয়ে ফিরবো, তখন এই রাস্তার সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করতে পারবো। আমাদের কিন্তু হোটেল বুক করা নেই। এখন আমাদের প্রথম কাজ হলো দারিংবাড়ি পৌঁছে হোটেল খোঁজা। আমরা এবার দারিংবাড়ির একেবারে কাছাকাছি চলে এসেছি। আশেপাশে ছোটোখাটো দোকানপাটও দেখা যাচ্ছে। আমরা হোটেল পেয়ে গেছি। হোটেলের লাগেজ রেখে এখন প্রথমে চলে এলাম ডিনার করতে। ডিনারে নিয়েছি ভাত, ডাল, ফুলকপির তরকারি আর চিকেন। খাবার শেষে শেষ পাতে নিয়েছিলাম এখানকার লোকাল তৈরি রাবড়ি, যেটা সত্যি অসাধারণ খেতে ছিল, একেবারে মন ভরে গেছে। আজ
আজ সারাদিনের জার্নির পর আমরা সবাই প্রচণ্ড টায়ার্ড। এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি। আগামীকাল আমরা দারিংবাড়িকে ভালো করে ঘুরে দেখব, আর তোমাদেরকেও দেখাবো আমরা কোথায় এসে উঠেছি আর কি কি দেখলাম সব কিছু। আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করব। এর পরের পর্বে তোমাদের সাথে শেয়ার করব আমাদের দারিংবাড়ি ঘোরার অভিজ্ঞতা। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো আর এভাবেই আমাদের পাশে থেকো।